ওই চক্র সম্পর্কে তুমি কি জানো আমাকে একটু বলো তো। আমি সব জানি স্যার, সব জানি। ওরা কোথায় এই বাচ্চাগুলো। আরে আমি ওকে যতই সেজাত বানানোর চেষ্টা করি না কেন, এই সেজাত হতে পারবে না। রিশাদ যেটা করেছে সেটা কিন্তু খারাপ কিছু করেনি মা, ভালোই করেছে। গরিবদের দিয়েছি, বাদ বাকিটাকে আমি মেরে দিছি। তাকে অ্যারেস্ট করার জন্য বাঘ শিকারী পুলিশ অফিসার লাগবে, ওই বিড়াল শিকারী অফিসার দিয়ে। আমি ব্যস্ত আছি বুঝলো। আরে আমি তো মুই ভাইরাল বেড়া সেলিব্রিটি হয়ে গেছি। ভাইরাল মানে ম্যাডাম 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 বিশ্বাস করে ম্যাডাম, কমে করে মোর পকেট আইতে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার শহরটা একজন কর্তব্যপরায়ণ নিষ্ঠাবান যে পুলিশ সরকারের যত কাছে থাকে তার উন্নতি তত দ্রুতই হতে থাকে। বাসার মধ্যে যে কোনো সময় পুলিশ আসতে পারে। শেহজাদকে হারানোর স্বপ্ন সবাই দেখে, তবে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্য কি জানো? কেউ বাড়ি থেকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে এসে দুনিয়া টাকার গোলাম নাটকের 28 নম্বর পর্বের শুরুতেই দেখতে পাবেন চরম এক ধ্বংসাত্মক পরিস্থিতি, যেখানে রক্তচক্ষু নিয়ে শেহজাদ চৌধুরী আর নতুন এএসপি শফিউল রাজ মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিচ্ছে। তবে সবচেয়ে বড় শকিং মোড় আসবে তখনই যখন শেহজাদ চৌধুরীকে ফাঁসানোর মূল মাস্টারমাইন্ড স্বরাষ্ট্রমন্ত্রী নিজের পাতা ফাঁদেই বন্দী হতে চলেছেন। আজকের পুরো 28তম পর্বের লম্বা বিশ্লেষণ চোখ রাখলে দেখা যায় নাটকের প্রতিটি দৃশ্য ছিল রহস্য ও উত্তেজনায় ভরপুর। গল্পের শুরুতেই আমরা দেখি শেহজাদ চৌধুরীর ব্যাংক ডাকাতির মতো এক ভয়ানক মিথ্যা অভিযোগে ফেঁসে গেছে। টিভিতে একটি গোপন ভিডিও ভাইরাল করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শেহজাদ নিজের মুখে বলছে সে ব্যাংকের টাকা চুরি করে গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে এবং তার পরবর্তী টার্গেট বাংলাদেশ ব্যাংক। কিন্তু আসল সত্যিটা হলো এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মাস্টার প্ল্যান। এদিকে বাড়িতে শুরু হয় নতুন নাটক। ঋতু যখন আবিষ্কার করে যে ওদের বাড়িতে কাজ করা গোলাম আসল গোলাম নয়, বরং রিশাদ রাস্তা থেকে একটা ভুয়া গোলামকে কুড়িয়ে এনেছে সবাইকে বোকা বানানোর জন্য, এটা শুনে সবারই গা শিউরে ওঠার দৃশ্যটি ঘটেছিল চাইল্ড ট্রাফিকিং চক্রের আস্তানায়। সুমন নামের এক ছেলের দেয়া তথ্যের ভিত্তিতে শেহজাদ যখন সেই অন্ধকার আস্তানায় হানা দেয়, তখন দেখা যায় ছোট ছোট অসহায় বাচ্চাদের চোখ উপড়ে ফেলে হাত পা কেটে ড্রামে ভরে পঙ্গু বানানো হচ্ছে। শেহজাদ সেখানে প্রতিটা অপরাধীকে রক্তাক্ত করে আস্তানা ধ্বংস করে দেয় এবং হুঙ্কার ছেড়ে বলে যায় বাচ্চাদের গায়ে এরপর একটা আঁচড় লাগলে পুরো শহরে আগুন জ্বলবে। কিন্তু গল্পের মোড় ঘোরানোর টুইস্ট আসে তখনই যখন শেহজাদকে গ্রেপ্তার করার জন্য পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে সৎ ও বেপরোয়া পুলিশ অফিসার এএসপি শফিউল রাজকে দায়িত্ব দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী যখন এএসপি রাজকে নিজের ক্ষমতার ভয় দেখাতে যায়, তখন রাজ মন্ত্রীর মুখের উপর বলে দেয় যে ক্ষমতা বারবার বদলায় কিন্তু মানুষের চরিত্র বদলায় না, আর শেষ হাসিটা পুলিশই হাসবে। পর্বের একদম শেষ মুহূর্তে এক ঝাঁক সশস্ত্র পুলিশ ফোর্স নিয়ে শেহজাদের বাড়ি ঘিরে ফেলে এএসপি রাজ, আর বাড়ি থেকে একাই বাঘের মতো গর্জন তুলে বেরিয়ে আসে শেহজাদ চৌধুরী। ব্যক্তিগত মতামত বলতে গেলে আজকের এই পর্বটি আবেগ ও টানটান উত্তেজনার এক অপূর্ব সংমিশ্রণ ছিল। বিশেষ করে বাচ্চাদের উপর নির্মম অত্যাচারের দৃশ্যটি দর্শককে ভীষণভাবে আবেগপ্রবণ ও ক্ষুব্ধ করে তোলে। আবার অন্যদিকে এএসপি রাজের এন্ট্রি ছিল এক কথায় অসাধারণ। তবে রিশাদ যে অনবরত শেহজাদের পেছনে লেগে থেকে ভুয়া গোলাম সাজিয়ে এত বড় খেলা খেলছে, তার এই কুৎসিত হিংসাত্মক মনোভাব সত্যি মেনে নেওয়া কঠিন। আজকের পর্বের হিডেন ক্লু এবং গভীর রহস্যগুলো বিশ্লেষণ করলে কতগুলো চমকপ্রদ ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। খেয়াল করে দেখুন যে ভুয়া গোলামকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হলো, সে বের হওয়ার সময় কারোর সাথে ফোনে কথা বলছিল। এই ফোন কলটি কিন্তু কোনো সাধারণ গ্রাম্য বন্ধুর ছিল না, সম্ভবত এটি স্বরাষ্ট্রমন্ত্রী বা রিশাদের গোপন এজেন্টের কোনো চাল। দ্বিতীয়ত, টিভিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে চেহারা শেহজাদের হলেও গলার ভয়েস আর বডি ল্যাঙ্গুয়েজ নিখুঁতভাবে এডিট করা। এর অর্থ হলো শেহজাদের একদম কাছের কেউ তার নিখুঁত ফুটেজ ও ভয়েস স্ট্যাম্পার করে শত্রুদের হাতে তুলে দিয়েছে। আর সবচেয়ে বড় হিডেন ক্লু হলো এএসপি শফিউল রাজের অনমনীয় ব্যক্তিত্ব। মন্ত্রী তাকে নিজের দালালে পরিণত করতে চেয়েছিল, কিন্তু রাজ সোজা বুঝিয়ে দিয়েছে সে কোনো সরকারের গোলাম নয়। আগামী পর্বে কি হতে চলেছে তার নমুনা করতে গেলে স্পষ্ট দেখা যাচ্ছে এক মারাত্মক যুদ্ধ অপেক্ষা করছে। গ্রেপ্তারের সময় শেহজাদ ও এএসপি রাজের মধ্যে একটি তীব্র মানসিক ও শারীরিক সংঘাত ঘটবে। তবে শেহজাদ কিন্তু পালানোর পাত্র নয়,
সে জেলে গিয়েই আইনিভাবে এবং গোপন তথ্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোশ উন্মোচন করা শুরু করবে। এএসপি রাজ যখন শেহজাদকে রিমান্ডে নিয়ে আসল সত্যের মুখোমুখি হবে, তখন সে বুঝতে পারবে শেহজাদ অপরাধী নয়, বরং অপরাধীদের হাত থেকে দেশকে রক্ষা করতে চায়। এরপরেই রাজ আর শেহজাদ হাত মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও চাইল্ড ট্রাফিকিং সিন্ডিকেটের 12টা বাজাতে মাঠে নামবে, যা নাটকের মোড় সম্পূর্ণ বদলে দেবে। যেখানে শেহজাদ চৌধুরী আর এএসপি শফিউল রাজের মুখোমুখি সংঘর্ষ পুরো শহরকে কাঁপিয়ে দেবে। একদিকে শেহজাদ কোনোভাবেই অন্যায়ভাবে গ্রেপ্তার হতে রাজি নয়, অন্যদিকে এএসপি রাজও নিজের দায়িত্ব থেকে এক চুলও নড়বে না। কিন্তু দুজনের এই সংঘর্ষের আড়ালেই স্বরাষ্ট্রমন্ত্রী এমন একটি চাল চালতে পারে যার আসল টার্গেট শুধু শেহজাদ নয়, এবার এএসপি রাজও। পর্বের শুরুতেই দেখা যাবে সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে শেহজাদের বাড়ি ঘিরে রেখেছে এএসপি শফিউল রাজ। চারদিক থেকে অস্ত্র তাক করা, তার সামনে দাঁড়িয়ে শেহজাদ। রাজ কঠোর গলায় তাকে আত্মসম্মান করতে বলবে, কিন্তু শেহজাদ কোনো ভয় না পেয়ে বলবে, আমাকে গ্রেপ্তার করার আগে একটা কথা মনে রাখবেন রাজ সাহেব, আপনার হাতে যে ওয়ারেন্টটা আছে সেটা আইনের কাগজ নয়, এটা একজন অপরাধীর সাজানো নাটকের শেষ দৃশ্য। তাই কথা শুনে রাজ থমকে যাবে, কারণ শেহজাদ এমন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবে যেন তার কাছে এমন কোনো প্রমাণ আছে যা পুরো মামলাটাকেই উল্টে দিতে পারে। ঠিক তখনই রাজের একজন বিশ্বস্ত অফিসার এসে তাকে গোপনে জানাবে শেহজাদের বিরুদ্ধে যে ব্যাংক ডাকাতির প্রমাণ দেখানো হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ফাইল কয়েক ঘন্টা আগে অজ্ঞাত একটি সার্ভার থেকে আপলোড করা হয়েছে। অর্থাৎ ভিডিওটি অনেক আগেই তৈরি করা হয়েছে। এবার রাজের সন্দেহ আরও গভীর হবে। সে শেহজাদকে জিজ্ঞেস করবে, আপনি কি বলতে চাইছেন? আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে। শেহজাদ মুস্কি হেসে বলবে, আমি শুধু বলছি না রাজ সাহেব, আমি জানি কে কি করেছে, কিন্তু নামটা আমি আপনাকে এখনই বলবো না, কারণ আপনি যদি সত্যিই সৎ হন তাহলে আপনি তার নাম খুঁজে বের করবেন। এরপর শেহজাদ নিজেই গ্রেপ্তার হতে রাজি হয়ে যাবে। কিন্তু এখানেই আসবে সবচেয়ে বড় চমক। সবাই ভাববে শেহজাদ অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে, অথচ শেহজাদের মাথায় থাকবে সম্পূর্ণ অন্য পরিকল্পনা। সে ইচ্ছে করেই পুলিশের হেফাজতে যেতে চাইবে, কারণ তার বিশ্বাস জেলের ভেতর থেকেই সে এমন একজন মানুষের কাছে পৌঁছতে পারবে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরো গোপন সাম্রাজ্যের সবচেয়ে বড় সাক্ষী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী খবর পেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। সে মনে করবে তার সবচেয়ে বড় শত্রু এবার জেলের ভেতরে। মন্ত্রী রিশাদকেও বলবে, শেহজাদকে বাইরে রেখে আমি ভুল করেছিলাম। এবার সে জেলের ভেতরে যাবে আর সেখান থেকেই তার শেষ অধ্যায় শুরু হবে। কিন্তু রিশাদ তখনও চুপ থাকবে, কারণ রিশাদের কাছে আরও ভয়ঙ্কর একটি খবর থাকবে। সে জানবে স্যার শেহজাদকে গ্রেপ্তার করা গেছে ঠিকই, কিন্তু তার কাছে এমন কিছু আছে যার সন্ধান আমরা এখনও পাইনি। মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করবে, কি জিনিস? রিশাদ তখন বলবে, ব্যাংক ডাকাতির আসল ভিডিওর মূল কপি। এই কথা শুনেই স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের হাসি উধাও হয়ে যাবে। অন্যদিকে বাড়িতে ঋতু সেই ভুয়া গোলামের রহস্য নিয়ে আরও গভীরে যেতে থাকবে। আগের দিন থেকে যাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল তার ফলে যাওয়া একটি পুরনো মোবাইল ঋতুর হাতে আসবে। ফোনটি খুলতে না পারলেও ঋতু ফোনের স্ক্রিন শেষ কলের একটি নম্বর দেখতে পাবে, আর সেই নম্বরটি দেখে ঋতু চমকে উঠবে, কারণ নম্বরটি এমন একজনের যাকে সবাই শেহজাদের বিশ্বস্ত মানুষ বলে জানে। এদিকে জেলে নেওয়ার পথে শেহজাদের গাড়িতে হামলার চেষ্টা হবে। কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী পুলিশের গাড়ি থামিয়ে শেহজাদকে শেষ করে দিতে চাইবে, কিন্তু এএসপি রাজ নিজেই সামনে দাঁড়িয়ে তাদের প্রতিরোধ করবে। এই ঘটনার প্রথমবারের মতো রাজ বুঝতে পারবে শেহজাদকে গ্রেপ্তার করার চেয়েও বড় কোনো শক্তি তাকে পথ থেকেই মেরে ফেলতে চাইছে। রাজ তখন শেহজাদের দিকে তাকিয়ে বলবে, আপনাকে গ্রেপ্তার করার নির্দেশ আমার ছিল, কিন্তু আপনাকে হত্যা করার নির্দেশ কার? শেহজাদ এবার প্রথমবারের মতো রাজের চোখের দিকে তাকিয়ে বলবে, এবার আপনি ঠিক প্রশ্নটা করেছেন। এরপর শেহজাদ রাজকে এমন একটি নাম বলবে যা শুনে রাজ পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে, তবে সেই নামটি প্রকাশ করার আগেই সব শেষ হয়ে যাবে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে? আগামী পর্বে কি কি ঘটতে পারে তার প্রেডিকশন পুরো ভিডিও জুড়ে থাকছে, এবং আগামী পর্ব কবে আসবে, প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেল কখন পর্বটি রিলিজ করবে এবং কত মিনিটের ভিডিও হতে পারে, সম্ভাব্য সবকিছু নিয়েই আলোচনা হবে আজকের এই ভিডিওতে।
সবচেয়ে বড় হিডেন ক্লু থাকবে এখানেই। শেহজাদ ইচ্ছে করেই পুলিশের কাছে যাচ্ছে, অর্থাৎ গ্রেপ্তার হওয়াটা তার পরাজয় নয়, বরং তার বড় কোনো পরিকল্পনার প্রথম ধাপ। আর ঋতুর হাতে আসা ফোন নম্বরটি যদি সত্যি শেহজাদের কাছে কারো হয়, তাহলে বুঝতে হবে শেহজাদের চারপাশে থেকে মানুষদের মধ্যেই একজন দীর্ঘদিন ধরে শত্রুপক্ষের হয়ে কাজ করছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এএসপি শফিউল রাজ কি সত্যি সত্যি শেহজাদকে অপরাধী হিসেবে দেখবে, নাকি ধীরে ধীরে বুঝতে পারবে যে আরও পুলিশি তদন্তটাই স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রণে। পরের পর্বে এই রহস্য আরও গভীর হবে, কারণ জেলের ভেতরে ঢোকার পর শেহজাদ এমন একজন বন্দীর মুখোমুখি হতে যাচ্ছে যা স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্রাজ্যের এমন এক গোপন তথ্য জানে যা প্রকাশ্যে এলে পুরো সরকারের ভীত কেঁপে উঠতে পারে। দুনিয়া টাকার গোলাম নাটকের পর্বের শুরুতেই দেখা যাবে আগের পর্বের শুরুর সেই রহস্যময় হামলার পর এএসপি শফিউল রাজের সন্দেহ এখন পুরোপুরি ঘুরে গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে, কারণ শেহজাদকে গ্রেপ্তার করার জন্য পাঠানো পুলিশি প্রক্রিয়ার মাঝেই যদি অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে হত্যা করতে আসে, তাহলে বিষয়টি আর কোনো সাধারণ মামলা হতে পারে না। আর শেহজাদও এবার রাজকে এমন একটি সত্যের ইঙ্গিত দিতে যাচ্ছে যা শুনলে রাজের নিজের ডিপার্টমেন্ট নিয়েই প্রশ্ন তৈরি হবে। শেহজাদকে যখন থানায় নিয়ে আসা হবে, তখন অন্যান্য আসামিদের মতো তাকে সাধারণ লকআপে রাখা হবে না। রাজ নিজের নির্দেশ দেবে তাকে একটি আলাদা সেলে রাখার জন্য, কারণ রাজ বুঝে গেছে শেহজাদ যতটা বিপজ্জনক বলে তাকে দেখানো হচ্ছে, বাস্তবে ঘটনা তার চেয়েও অনেক বেশি জটিল। কিছুক্ষণ পর রাজ একা শেহজাদের সামনে বসে সরাসরি প্রশ্ন করবে, আপনি আমাকে যে নামটা বলতে চেয়েছিলেন সেটা কে? শেহজাদ কিছুক্ষণ চুপ থেকে বলবে, ওই নামটা বললে আপনি শুধু একজন মানুষকে ধরবেন না, আপনার নিজের ডিপার্টমেন্টের অনেক মুখোশ খুলে যাবে। রাজ বলবে, আমি সত্যি থেকে পিছিয়ে যাব না। তখন শেহজাদ তার দিকে তাকিয়ে বলবে, তাহলে আপনার ডিপার্টমেন্টের ভেতরেই খুঁজুন সেই মানুষটাকে যে আমার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই জেনে যাচ্ছে। এক কথায় রাজের সন্দেহ আরও বাড়বে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে তখন অন্য খেলা শুরু হয়ে যাবে। মন্ত্রী রিশাদকে নির্দেশ দেবে শেহজাদের বিরুদ্ধে এমন নতুন প্রমাণ তৈরি করতে যাতে আদালতে যাওয়ার আগেই তাকে একজন সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী হিসেবে প্রতিষ্ঠা করা যায়। রিশাদ তখন তার সবচেয়ে বিশ্বস্ত লোকদের দিয়ে শেহজাদের নামে একটি নতুন অস্ত্রের চালান, গোপন এবং অ্যাকাউন্টের কাগজপত্র তৈরি করাবে। কিন্তু রিশাদ জানে না তার অফিসের ভেতরেই একজন মানুষ গোপনে তার প্রতিটি নির্দেশ রেকর্ড করছে। এই রহস্যময় ব্যক্তি কে সেটা এখনো প্রকাশ পাবে না। অন্যদিকে ঋতু ভুয়া গোলামের মোবাইল নিয়ে বসে থাকবে। বহু চেষ্টা করার পর ফোনটির একটি পুরনো লক ফোল্ডার খুলতে সক্ষম হবে। সেখানে সে দেখতে পাবে বেশ কয়েকটি ছবি এবং একটি ছোট্ট ভিডিওতে দেখা যাবে ভুয়া গোলাম একা নয়, তার সঙ্গে রিশাদের একজন পরিচিত লোক দাঁড়িয়ে আছে। কিন্তু ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে এমন কিছু মানুষের ছায়া দেখা যাবে যার মুখ স্পষ্ট নয়। ঋতু ভিডিওটি বারবার দেখে হঠাৎ বুঝতে পারবে এই ছায়ামূর্তির হাতে থাকা ঘড়িটা সে আগে কোথাও দেখেছে। আর সেই ঘড়ি কার তা জানতে পারলে পুরো ষড়যন্ত্রের একটি বড় অংশ প্রকাশ হয়ে যেতে পারে। এদিকে জেলে শেহজাদের সঙ্গে দেখা করতে আসবে একজন বয়স্ক বন্দী। লোকটিকে দেখে শেহজাদ প্রথমে অবাক হয়ে যাবে, কারণ এই মানুষটির নাম বহু বছর আগে একটি বড় আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে সংবাদ মাধ্যমে এসেছিল, কিন্তু পরে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল। বৃদ্ধ বন্দী শেহজাদকে বলবে, তুমি আমাকে চেনো না, কিন্তু তোমার বাবাকে আমি চিনতাম। এই কথাটি একটি শেহজাদের চোখ বদলে যাবে। সে জিজ্ঞেস করবে, আমার বাবার সঙ্গে আপনার সম্পর্ক কি ছিল? বৃদ্ধ তখন বলবে, তোমার বাবা সমাজের সাম্রাজ্য তৈরি করেছিলেন, সেটা শুধু ব্যবসা ছিল না, সেই সাম্রাজ্যের নিচে এমন কিছু সত্য চাপা পড়ে আছে যার জন্য আজও মানুষ মরছে। শেহজাদ বুঝতে পারবে তার বর্তমান বিপদের সঙ্গে তার পরিবারের অতীতের কোনো গভীর সম্পর্ক রয়েছে। এরপর বৃদ্ধ তাকে জানাবে স্বরাষ্ট্রমন্ত্রী আজ যত ক্ষমতাবান, তার ক্ষমতার প্রথম ভিত্তি তৈরি হয়েছিল বহু বছর আগে একটি গোপন আর্থিক চুক্তির মাধ্যমে। আর সেই চুক্তির আসল কাগজ এখনো জীবিত আছে, কিন্তু কাগজটি কোথায় আছে সেটা শুধু 3 জন মানুষ জানত। প্রথমজন মারা গেছে, দ্বিতীয়জন নিখোঁজ, আর তৃতীয়জন শেহজাদ তখন জিজ্ঞেস করবে তৃতীয়জন কে।
বৃদ্ধ তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলবে, তোমার সবচেয়ে কাছের মানুষ। এই কথা শুনে শেহজাদ পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে। এদিকে এএসপি রাজের নিজের মতো করে তদন্ত শুরু করবে। সে ব্যাংক ডাকাতির ভাইরাল ভিডিওর মূল উৎস খুঁজতে গিয়ে দেখতে পাবে ভিডিওটি আপলোড করার আগে একটি সরকারি নিরাপত্তা নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ ভিডিওটি বানানোর সঙ্গে রাষ্ট্রের ভেতরের কোনো শক্তিশালী ব্যক্তির সরাসরি যোগাযোগ রয়েছে। রাজ তখন গোপনে সার্ভারে লগ ইন করার চেষ্টা করবে, কিন্তু সে জানে না তার এই কাজ ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর একজন গুপ্তচর দেখে ফেলেছে। রাতে মন্ত্রীকে ফোন করে সেই গুপ্তচর বলবে, স্যার, রাজ সাহেব নিজের মতো করে তদন্ত শুরু করেছে। মন্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলবে, তাহলে শেহজাদের আগে রাজকে থামাও। পর্বের একদম শেষ দৃশ্যে দেখা যাবে থানার বাইরে একজন অচেনা ব্যক্তি এএসপি রাজের গাড়ির কাছে এসে একটি খাম রেখে চলে যাচ্ছে। রাজ খামটি খুলে দেখবে ভেতরে একটি ছবিতে শেহজাদ, রিশাদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী নয়, আরও একজন মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আছে। রাজ ছবির সেই চতুর্থ ব্যক্তির মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে যাবে, কারণ মানুষটি এখনও জীবিত, অথচ সরকারি নথি অনুযায়ী সে বহু বছর আগেই মারা গেছে। আর ছবির পেছনে লেখা থাকবে মাত্র একটি বাক্য, সত্য জানতে হলে শেহজাদকে বিশ্বাস করুন। দুনিয়া টাকার গোলাম নাটকের পর্বগুলো এমন দিকে মোড় নিচ্ছে যা দর্শকদের একদম হতবাক করে দিচ্ছে। সরকারি নথি অনুযায়ী যে মানুষটি বহু বছর আগে মারা গেছে, সে কিভাবে শেহজাদ চৌধুরী, রিশাদ আর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই ছবিতে দাঁড়িয়ে আছে। আর ছবির পেছনে লেখা সত্য জানতে হলে শেহজাদকে বিশ্বাস করুন। এই একটি বাক্যই রাজকে বুঝিয়ে দেবে এতদিন সে যে মামলাটা তদন্ত করছিল তার পেছনে আরও অনেক বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। রাজ প্রথমেই সরকারি ডাটাবেস থেকে ওই ব্যক্তির পুরনো রেকর্ড খুঁজতে যাবে, কিন্তু আশ্চর্যের বিষয় তার নামের পাশে শুধু একটি শব্দ লেখা থাকবে, মৃত। মৃত্যুর তারিখও এমনভাবে দেওয়া থাকবে যে দিনের পরের একটি ছবিতে তাকে জীবিত অবস্থায় দেখা যাচ্ছে। রাজ বুঝে যাবে কেউ ইচ্ছে করেই সরকারি রেকর্ড বদলে দিয়েছে। এদিকে জেলের ভেতরে শেহজাদ তখন সেই বৃদ্ধ বন্দির কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা করবে। শেহজাদ জানতে চাইবে, আমার বাবার সঙ্গে আপনার আসলে সম্পর্ক কী ছিল? বৃদ্ধ এবার জানাবে, বহু বছর আগে শেহজাদের বাবা একটি বিশাল আর্থিক চক্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সেই চক্রের সঙ্গে তখনকার কিছু প্রভাবশালী ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তার যোগাযোগ ছিল, কিন্তু শেহজাদের বাবা তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে শুরু করতেই তাকে চুপ করিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই তৈরি হয়েছিল একটি গোপন চুক্তি। বৃদ্ধ বলবে, তোমার বাবার কাছে সেই চুক্তির আসল কপি ছিল, কিন্তু তিনি মারা যাওয়ার আগে সেটা এমন একজনের হাতে তুলে দিয়েছিলেন যাকে তুমি আজও নিজের মানুষ বলে বিশ্বাস করো। শেহজাদ এবার বুঝতে পারবে এই রহস্যের সঙ্গে তার বর্তমান জীবনের কেউ সরাসরি জড়িত। কিন্তু ঠিক তখনই জেলের ভেতরে হঠাৎ বিদ্যুৎ চলে যাবে। চারদিকে অন্ধকার হয়ে যাওয়ার সুযোগে দুজন মুখোশধারী ব্যক্তি শেহজাদের সেলে ঢোকার চেষ্টা করবে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, বৃদ্ধ বন্দীকে হত্যা করা এবং শেহজাদকে এমনভাবে ফাঁসানো যাতে মনে হয় জেলের ভেতরেই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কিন্তু শেহজাদ আগেই বিপদ টের পেয়ে যাবে। একজন হামলাকারী ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসতেই শেহজাদ তাকে ধরে মাটিতে ফেলে দিবে। শুরু হবে জেলের ভিতর তীব্র লড়াই। অন্যদিকে এএসপি রাজ ঠিক সেই সময় সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে বুঝতে পারবে বিদ্যুৎ যাওয়ার কয়েক মিনিট আগে জেলের নিরাপত্তা অবস্থায় একটি অস্বাভাবিক কমান্ড পাঠানো হয়েছিল। আর সেই কমান্ড এসেছে এমন একটি সরকারি কম্পিউটার থেকে যেটি সাধারণ কোনো অফিসারের ব্যবহারের জন্য নয়। রাজ সঙ্গে সঙ্গে বুঝে যাবে শেহজাদকে জেলের ভিতরেও নিরাপদে রাখা হচ্ছে না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তখন রিশাদকে ফোন করে বলবে, শেহজাদ যদি ওই বুড়োর কাছ থেকে কিছু জেনে ফেলে তাহলে আমাদের এত বছরের খেলা শেষ। রিশাদ বলবে, চিন্তা করো না, এবার শেহজাদকে এমনভাবে ফাঁসাবো যাতে রাজও তাকে বাঁচাতে না পারে। এরপর রিশাদ একটি নতুন পরিকল্পনা করবে। শেহজাদের নামে একটি গোপন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করা হবে, যেখানে কোটি কোটি টাকা জমা হয়েছে বলে দেখানো হবে। সেই টাকার সঙ্গে অস্ত্র ব্যবসা ও শিশু পাচার চক্রের যোগাযোগের নকল প্রমাণও তৈরি করা হবে। পরদিন সকালে মিডিয়ায় ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়বে, শেহজাদ চৌধুরীর গোপন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা চাইল্ড ট্রাফিকিং সিন্ডিকেটের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ। এই খবর দেখে সবাই হতবাক হয়ে যাবে। ঋতুও বিশ্বাস করতে পারবে না, কিন্তু শেহজাদ জেলের ভেতর বসে খবরটি শুনে অদ্ভুতভাবে হাসবে।
রাজ যখন তাকে জিজ্ঞেস করবে আপনি হাসছেন কেন, শেহজাদ বলবে কারণ ওরা একটি ভুল করেছে। রাজ অবাক হয়ে বলবে কি ভুল? শেহজাদ উত্তর দেবে ওরা যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছে এএসপি রাজের নিজের মতো করে তদন্ত শুরু করবে। সে ব্যাংক ডাকাতির ভাইরাল ভিডিওর মূল উৎস খুঁজতে গিয়ে দেখতে পাবে ভিডিওটি আপলোড করার আগে একটি সরকারি নিরাপত্তা নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ ভিডিওটি বানানোর সঙ্গে রাষ্ট্রের ভেতরের কোনো শক্তিশালী ব্যক্তির সরাসরি যোগাযোগ রয়েছে। রাজ তখন গোপনে সার্ভারে লগ ইন করার চেষ্টা করবে, কিন্তু সে জানে না তার এই কাজ ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর একজন গুপ্তচর দেখে ফেলেছে। রাতে মন্ত্রীকে ফোন করে সেই গুপ্তচর বলবে স্যার, রাজ সাহেব নিজের মতো করে তদন্ত শুরু করেছে। মন্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলবে তাহলে শেহজাদের আগে রাজকে থামাও। পর্বের একদম শেষ দৃশ্যে দেখা যাবে থানার বাইরে একজন অচেনা ব্যক্তি এএসপি রাজের গাড়ির কাছে এসে একটি খাম রেখে চলে যাচ্ছে। রাজ খামটি খুলে দেখবে ভেতরে একটি ছবিতে শেহজাদ, রিশাদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী নয় আরও একজন মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আছে। রাজ ছবির সেই চতুর্থ ব্যক্তির মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে যাবে, কারণ মানুষটি এখনও জীবিত, অথচ সরকারি নথি অনুযায়ী সে বহু বছর আগেই মারা গেছে। আর ছবির পেছনে লেখা থাকবে মাত্র একটি বাক্য, সত্য জানতে হলে শেহজাদকে বিশ্বাস করুন। দুনিয়া টাকার গোলাম নাটকের পর্বগুলো এমন দিকে মোড় নিচ্ছে যা দর্শকদের একদম হতবাক করে দিচ্ছে। সরকারি নথি অনুযায়ী যে মানুষটি বহু বছর আগে মারা গেছে সে কিভাবে শেহজাদ চৌধুরী, রিশাদ আর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই ছবিতে দাঁড়িয়ে আছে। আর ছবির পেছনে লেখা সত্য জানতে হলে শেহজাদকে বিশ্বাস করুন। এই একটি বাক্যই রাজকে বুঝিয়ে দেবে এতদিন সে যে মামলাটা তদন্ত করছিল তার পেছনে আরও অনেক বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। রাজ প্রথমেই সরকারি ডাটাবেস থেকে ওই ব্যক্তির পুরনো রেকর্ড খুঁজতে যাবে, কিন্তু আশ্চর্যের বিষয় তার নামের পাশে শুধু একটি শব্দ লেখা থাকবে মৃত। মৃত্যুর তারিখও এমনভাবে দেওয়া থাকবে যে দিনের পরের একটি ছবিতে তাকে জীবিত অবস্থায় দেখা যাচ্ছে। রাজ বুঝে যাবে কেউ ইচ্ছে করেই সরকারি রেকর্ড বদলে দিয়েছে। এদিকে জেলের ভেতরে শেহজাদ তখন সেই বৃদ্ধ বন্দির কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা করবে। শেহজাদ জানতে চাইবে আমার বাবার সঙ্গে আপনার আসলে সম্পর্ক কী ছিল। বৃদ্ধ এবার জানাবে বহু বছর আগে শেহজাদের বাবা একটি বিশাল আর্থিক চক্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সেই চক্রের সঙ্গে তখনকার কিছু প্রভাবশালী ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তার যোগাযোগ ছিল, কিন্তু শেহজাদের বাবা তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে শুরু করতেই তাকে চুপ করিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই তৈরি হয়েছিল একটি গোপন চুক্তি। বৃদ্ধ বলবে তোমার বাবার কাছে সেই চুক্তির আসল কপি ছিল, কিন্তু তিনি মারা যাওয়ার আগে সেটা এমন একজনের হাতে তুলে দিয়েছিলেন যাকে তুমি আজও নিজের মানুষ বলে বিশ্বাস করো। শেহজাদ এবার বুঝতে পারবে এই রহস্যের সঙ্গে তার বর্তমান জীবনের কেউ সরাসরি জড়িত। কিন্তু ঠিক তখনই জেলের ভেতরে হঠাৎ বিদ্যুৎ চলে যাবে। চারদিকে অন্ধকার হয়ে যাওয়ার সুযোগে দুজন মুখোশধারী ব্যক্তি শেহজাদের সেলে ঢোকার চেষ্টা করবে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, বৃদ্ধ বন্দীকে হত্যা করা এবং শেহজাদকে এমনভাবে ফাঁসানো যাতে মনে হয় জেলের ভেতরেই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কিন্তু শেহজাদ আগেই বিপদ টের পেয়ে যাবে। একজন হামলাকারী ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসতেই শেহজাদ তাকে ধরে মাটিতে ফেলে দিবে। শুরু হবে জেলের ভিতর তীব্র লড়াই। অন্যদিকে এএসপি রাজ ঠিক সেই সময় সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে বুঝতে পারবে বিদ্যুৎ যাওয়ার কয়েক মিনিট আগে জেলের নিরাপত্তা অবস্থায় একটি অস্বাভাবিক কমান্ড পাঠানো হয়েছিল। আর সেই কমান্ড এসেছে এমন একটি সরকারি কম্পিউটার থেকে যেটি সাধারণ কোনো অফিসারের ব্যবহারের জন্য নয়। রাজ সঙ্গে সঙ্গে বুঝে যাবে শেহজাদকে জেলের ভিতরেও নিরাপদে রাখা হচ্ছে না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তখন রিশাদকে ফোন করে বলবে শেহজাদ যদি ওই বুড়োর কাছ থেকে কিছু জেনে ফেলে তাহলে আমাদের এত বছরের খেলা শেষ। রিশাদ বলবে চিন্তা করো না, এবার শেহজাদকে এমনভাবে ফাঁসাবো যাতে রাজও তাকে বাঁচাতে না পারে। এরপর রিশাদ একটি নতুন পরিকল্পনা করবে। শেহজাদের নামে একটি গোপন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করা হবে যেখানে কোটি কোটি টাকা জমা হয়েছে বলে দেখানো হবে। সেই টাকার সঙ্গে অস্ত্র ব্যবসা ও শিশু পাচার চক্রের যোগাযোগের নকল প্রমাণও তৈরি করা হবে। পরদিন সকালে মিডিয়ায় ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়বে, শেহজাদ চৌধুরীর গোপন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা চাইল্ড ট্রাফিকিং সিন্ডিকেটের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ। এই খবর দেখে সবাই হতবাক হয়ে যাবে। ঋতুও বিশ্বাস করতে পারবে না, কিন্তু শেহজাদ জেলের ভেতর বসে খবরটি শুনে অদ্ভুতভাবে হাসবে।
রাজ যখন তাকে জিজ্ঞেস করবে আপনি হাসছেন কেন, শেহজাদ বলবে কারণ ওরা একটি ভুল করেছে। রাজ অবাক হয়ে বলবে কি ভুল? শেহজাদ উত্তর দেবে ওরা যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছে সেই অ্যাকাউন্টটা আমার নামে হলেও সেটা আমি কখনো ব্যবহার করিনি, আর এই অ্যাকাউন্ট খোলা হয়েছিল আমার গ্রেপ্তারের আগেই নয়, আমার জন্মেরও আগে। রাজ স্তব্ধ হয়ে যাবে, কারণ শেহজাদের কথার অর্থ দ্বারায় কেউ বহু বছর ধরে তার পরিচয় ব্যবহার করে একটি বিশাল আর্থিক নেটওয়ার্ক চালাচ্ছে। এদিকে ঋতু ভুয়া গোলামের ফোন থেকে পাওয়া ছবির ঘড়ির রহস্য সমাধান করতে গিয়ে একটি পুরনো ছবি বের করবে। সেই ছবিতে একই ঘড়ি পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে শেহজাদের পরিবারের এক পুরনো অনুষ্ঠানে। ঋতু এবার আতঙ্কিত হয়ে যাবে, কারণ মানুষটি শেহজাদের পরিবারের বাইরের কেউ নয়, সে পরিবারেরই একজন। অন্যদিকে এএসপি রাজ ছবিতে থাকা সেই মৃত ব্যক্তির সন্ধানে একটি পুরনো ঠিকানায় যাবে। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত, কিন্তু যেখানে ঢুকে রাজ একটি পুরনো আলমারি খুঁজে পাবে। আলমারির ভেতরে থাকবে কয়েকটি পুরনো ফাইল এবং একটি ভিডিও ক্যাসেট। ক্যাসেটের গায়ে লেখা থাকবে শেহজাদ সত্য জানার আগে এই ভিডিও দেখাবে না। রাজ বুঝে যাবে এই ভিডিওতেই হয়তো লুকিয়ে আছে পুরো ষড়যন্ত্রের আসল রহস্য। কিন্তু ভিডিও চালু করার আগেই তার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসবে। উপাস্য থেকে কণ্ঠে ভেসে আসবে, রাজ সাহেব আপনি যদি এই ভিডিও চালান তাহলে শুধু শেহজাদ নয়, আপনার নিজের জীবনও বদলে যাবে। রাজ জিজ্ঞেস করবে আপনি কে? কিছুক্ষণ নীরবতার পর সেই ব্যক্তি বলবে যাকে আপনারা মৃত বলে জানেন আমি সেই মানুষ। কল কেটে যাবে, আর পর্বের শেষ দৃশ্যে দেখা যাবে দূরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতরে থেকে একজন রহস্যময় ব্যক্তি রাজের হাতে থাকা ফাইলের দিকে তাকিয়ে আছে। ক্যামেরা ধীরে ধীরে তার মুখের দিকে যাবে, কিন্তু মুখ পুরোপুরি প্রকাশ পাওয়ার আগেই পর্দা অন্ধকার হয়ে যায়। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম 28 নম্বর পর্বটি আগামী বৃহস্পতিবার দুপুর ঠিক 1টায় প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে রিলিজ হবে। কিন্তু আগামী বৃহস্পতিবার 28 নম্বর পর্বে ঠিক কি ঘটতে যাচ্ছে তা নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে বিশ্লেষণ করা হলো। আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন আগামী 28 নম্বর পর্বে কি হতে যাচ্ছে। আপনার কি মনে হয় এএসপি শফিউল রাজ কি সত্যি শেহজাদকে জেলে পুরে রাখবে, নাকি সত্যিটা জেনে শেহজাদের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াবে? স্বরাষ্ট্রমন্ত্রী ও রিশাদের এই নোংরা চক্রান্তের শেষ পরিণতি কি হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত ও থিওরি এখনই কমেন্ট বক্সে লিখে জানান। আজকের বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং নতুন সব রোমাঞ্চকর পর্বের রিভিউ ও ইনসাইট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।